আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা এর আগের দিন পর্যায়বৃত্ত গতির প্রথম লেকচারে SHM কণার সমীকরণ নিয়ে আলোচনা করেছি যে x = a sin ওমেগা t প্লাস ডেল্টা। আমাদের এই সরল দোলন গতি বা SHM কণার গতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কণা সবসময় সাম্য বিন্দু থেকে ডানে যাবে, বামে যাবে এবং সরল রৈখিক পথে বারবার আবর্তন করতে থাকবে, বারবার সরল রৈখিক পথে স্পন্দিত হতে থাকবে। আমাদের একাডেমিক বইয়ে কয়েকটি উদাহরণ আছে এবং এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। তার মধ্যে সরল দোলক গতির প্রথম উদাহরণ হচ্ছে সরল দোলক। আমরা কাজ শক্তি ক্ষমতায় দোলক নিয়ে একটা পড়ালেখা করছি, যে দোলক নিয়ে আলোচনা করছি যে এই সুতার সামনে একটা ভর যুক্ত থাকলে সেটা দুলতেছে। তবে ওই দোলক এবং সরল দোলকের মধ্যে পার্থক্য হচ্ছে সরল দোলকের এই যে কৌণিক বিস্তার বলে একটা ওয়ার্ড আছে, এইটা হচ্ছে সাম্য অবস্থান। সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানের কৌণিক বিস্তার সর্বোচ্চ যদি 4 ডিগ্রি হয় তখনই এটাকে সরল দোলক বলা হয়। তখন এটাকে কি বলা হয়? সরল দোলক বলা হয়। তার মানে আমি যদি ভাইয়া এই পাঁচটা মিলিয়ে বলি, এই পাঁচটা মিলিয়ে বলি, তাহলে কি 8 ডিগ্রি হবে? হ্যাঁ, 8 ডিগ্রি হবে। তবে সেটা পরীক্ষায় আসে না। পরীক্ষায় এটাই আসবে, সরল দোলকের সর্বোচ্চ কৌণিক বিস্তার কত ডিগ্রি? 4 ডিগ্রি। এতটুকু মনে রাখবো। কৌণিক বিস্তার মানে কি? সাম্য অবস্থান থেকে বিস্তার অবস্থানের মধ্যবর্তী কৌণিক দূরত্ব। এবং 4 ডিগ্রির বেশি হলে কি হয়? 4 ডিগ্রির কম হলে যেটা হয় প্রথমে, সেটা হচ্ছে গতিপথটা প্রায় সরল রৈখিক মনে হয়। এই গতিপথটা প্রায় সরল রৈখিক মনে হয়, প্রায় সরল রৈখিক গতিপথ মনে হয়। তবে 4 ডিগ্রির বেশি হয়ে গেলে গতিপথটা বৃত্তাকার বা কার্ভড হয়ে যাবে। ওকে, তাহলে এই যে সরল দোলক, আমরা এগুলোর বিস্তারিত আলোচনাও করব। তার আগে শুধু মনে রাখি, সরল দোলকের পর্যায়কালের সূত্র 2π√L/g। 2π√L/g। এলটা কি? এলটা হচ্ছে, যদি আমরা এখানে ইরেজ করে দেই, এলটা আমরা মনে রাখবো এই যে এই বিন্দুর একদম মাঝখানে, এইটার একদম মাঝখান থেকে এই এর মধ্যবর্তী যে দৈর্ঘ্যটা আছে, এই ভরের মধ্যবিন্দু বা ভার কেন্দ্র হতে এই ঝুলন বিন্দুর দূরত্বকে এল দ্বারা প্রকাশ করা হয়। এটা আপাতত মনে রাখলাম, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা যদি বলি, পরবর্তীতে লেখা আছে আনুভূমিক স্প্রিং। আমরা এই যে দেখতেছি, ভূমির উপর একটা প্রান্ত স্প্রিং এ যুক্ত আছে আর একটা বস্তুকে স্পন্দিত বাহ্যিক বল প্রয়োগ করে যদি আমি ছেড়ে দেই, এই বস্তুটা যে স্পন্দিত হবে, সেই স্পন্দনরত বস্তুটাকে বলা হবে একটা সরল দোলন গতির উদাহরণ। এইটার পর্যায়কালের সূত্র হবে t = 2π√m/k। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। এই বস্তুটার ভর, এখানে আমরা স্প্রিং এর কোনো ভর ধরি না, স্প্রিংকে নগণ্য ভরে ধরে নেই। এরপরে লেখা আছে উলম্ব স্প্রিং। উলম্ব স্প্রিং এর যদি মধ্যে ভর ঝুলানোর ফলে এটার প্রসারণ পরিমাণ প্রসারণ হয়, এখানে x দ্বারা লেখা আছে, বাট আমরা এটা মনে রাখবো দ্বারা। পরিমাণ যদি প্রসারণ হয়, উলম্ব স্প্রিং এর দোলনকাল 2π√E/g। এই সূত্রটা মনে রাখবো। কি বললাম? ভর ঝুলানোর ফলে স্প্রিংটা যতটুকু প্রসারিত হয়ে আসে, সেই প্রসারণের মান যদি দেওয়া থাকে, আমরা উলম্ব স্প্রিং এর দোলনকাল বের করতে পারি, আনুভূমিক স্প্রিং এর দোলনকাল বের করতে পারি। তারপরে শেষে আমরা দেখতেছি ইউ আকৃতির নলে যদি এই পরিমাণ পানি থাকে এবং এই পরিমাণ পানির উচ্চতা যদি এই এল হয়, এই সিচুয়েশনে আমি সামান্য পানিকে যদি চাপ দিয়ে ছেড়ে দিই, ধরো এই যে এখানে এক্স পরিমাণ চাপ দিয়ে একটু নামানো হয়েছে, ফলে এই জায়গায় এক্স পরিমাণ পানি উপরে উঠে গেছে। তারপরে কিছুক্ষণ পানি এভাবে অসিলেট করতে থাকবে। এই পানির অসিলেশনের দোলনকাল হচ্ছে, মনে রাখবো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করার সময় এগুলোর আমরা কি সূত্র প্রতিপাদনগুলো করব, আপাতত মনে রাখবো।
এই পানিরটাও সূত্র হচ্ছে এল ভাগ জি। তাহলে এল কি জিনিস? এল হচ্ছে এই যে ভূমি থেকে এই পানির প্রাথমিক অবস্থানে যে দূরত্বটা ছিল সেটা হচ্ছে এল। ওকে, আশা করি এই কয়টা জিনিস আমরা মনে রাখবো এবং এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা মেইনলি পড়বো সরল দোলক নিয়ে। তারপরে একটা একটা করে স্প্রিং, ইউনল প্রত্যেকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এক এক করে। আজকে আমরা পড়বো সরল দোলক নিয়ে। সরল দোলকের এই সূত্রটার ব্যাখ্যা কি এবং এই সূত্রকে ইউজ করে কত টাইপের প্রবলেম সলভ করা যায়, আমরা এখানে যে যতগুলো প্রবলেম দেখতেছি এই সবগুলো প্রবলেম আমরা সলভ করবো ইনশাআল্লাহ। এবং আশা করা যায় তারপরে সরল দোলক থেকে যে কোনো পরীক্ষায়, এইচএসসি, ঢাকা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যে কোনো পরীক্ষায় তোমরা প্রবলেম সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা এখন যদি আলোচনা করি সরল দোলকের দোলনকালের সূত্র, তোমাদের বইয়ে দেখবা সূত্র দেওয়া আছে সুন্দর করে চারটি পড়বো আমরা, খুব সুন্দর করে পড়বো। দেখো, এক নাম্বার সূত্র আমাদের সকালটা শুরু হয় দন্ত স দিয়ে, সেই জন্য সকালে আমরা পড়ি সমকাল সূত্র। দতে দ্বিতীয় দতে দৈর্ঘ্য এর সূত্র। ততে তৃতীয় ততে ত্বরণের সূত্র। ত্বরমের হয়ে গেল, বাট উত্তর আসলে হবে কি ত্বরণের সূত্র। ত্বরণের, আচ্ছা এটা বুঝে নিও, ত্বরণের ন লেখছি, এটা ন। ত্বরণের সূত্র। 4 নাম্বার হচ্ছে ভরের সূত্র। ওকে, তোমরা আসল সূত্রটা তো জানো। আসল সূত্রটা কি দেখছো? T is equal to 2 pi root over L by G। এটা হচ্ছে মূল সূত্র। আমরা এখন তাহলে এই সূত্র থেকে দেখে এই সূত্রগুলো মনে রাখি। প্রথম যে সমকালের সূত্র হচ্ছে, এটার কোনো বিবৃতি নাই। এর মধ্যে বলা হচ্ছে যদি কোনো দুইটি সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রি হয় বা 4 ডিগ্রির কম হয় এবং এদের দৈর্ঘ্য এবং ত্বরণ যদি ধ্রুবক হয়, মানে দুটোই দৈর্ঘ্য ত্বরণ সেম, তাহলে তাদের পর্যায়কালও সেম। এটা নিয়ে বিস্তারে কিছু নাই, যে এইগুলো যদি সেম হয়, এই দুইটা যদি সেম হয় তাহলে দুইটা সরল দোলকের পর্যায়কালও সেম। বাট সূত্রটা হচ্ছে সমকালের সূত্র। এটা পরীক্ষায় আসবে কি আকারে আসবে, যে নিচের কোনটি সরল দোলকের প্রথম সূত্র, এটা আসতে পারে, বা নিচের কোনটি সরল দোলকের সূত্র নয়। সেক্ষেত্রে তোমার জানা লাগবে সমকাল সূত্রটা সরল দোলকের একটা সূত্র। ওকে, দৈর্ঘ্যের সূত্র তোমরা দেখতে পারতেছ। সরল দোলকের দোলনকাল এর দৈর্ঘ্যের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র লিখতে পারি, T2 by T1 is equal to root over L2 ভাগ L1। আশা করি বুঝতে পারছো কিভাবে সূত্রটা লিখলাম। সমানুপাতিক সূত্র হইলে 2 বরাবর 2, 1 বরাবর 1 লেখা যায়। যখন দুইটা ঘটনার জি এর মান সমান হবে তখন জাস্ট সম্পর্কটা হবে এল এবং টি এর মধ্যে। ওকে, তারপরে আমরা যদি আর একটু দেখি, কি দেখবো বললাম যে তোমরা ত্বরণের সূত্রটা কি? ত্বরণের সূত্রটা হচ্ছে আমাদের 1 ভাগ রুট জি, বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে সূত্রটা হচ্ছে T2 ভাগ T1 is equal to root over G1 ভাগ G2। ওকে, আশা করি এটা বুঝছো। ভরের সূত্র, এখানে তুমি সূত্রের কোথাও কি ভর দেখতে পারতেছো? তোমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে, ভাই ভর বেশি হলে মনে হয় ওটা স্লো হয়ে যাবে, পর্যায়কাল মানে বেড়ে যাবে, এবং ভর কম হইলে মনে হয় এরকম কিছু একটা হবে। বাট ব্যাপারটা হচ্ছে ভর থাকা দরকার, ভর থাকতে হবে এখানে, তবে দোলনকাল ভরের উপর নির্ভরশীল নয়। এইটা কেমন কথা ভাই? এটা নিয়ে একটু কথা বলবো।
ভরের উপর নির্ভরশীল নয়, মানে ভর 2 গুণ করো 3 গুণ করো কোনো ম্যাটার না, ভর থাকতে হবে। এখন ভাই ভর কেন থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করবো। আশা করি এই সূত্রটা তুলে নিছো। এটা সূত্রটা যদি তুলে নিয়ে থাকো তোমরা, আমি এখানে হচ্ছে সরল দোলক নিয়ে একটু আলোচনা করব। দেখো এইটা তোমার সরল দোলক, ধরো এই যে এটা সরল দোলক, এইটা কি সুতা এবং এটা কি বব। বব মানে একটা ভারী ভরপিণ্ড, ভারী ভরপিণ্ড। তো আমাদের দৈর্ঘ্যটা কি, দৈর্ঘ্য হচ্ছে এই ববের মাঝখান থেকে, এই ববের মাঝখান থেকে এই যে ঝুলন বিন্দু হতে পারে এই সুতার দৈর্ঘ্য এল, আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আর, আমাদের এল হচ্ছে এইটুকু, এল ইজ ইকুয়াল টু ছোট এল প্লাস এল, এল ইজ ইকুয়াল টু ছোট এল প্লাস আর। এইটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। এটাকে বলা হয় কি বলো, কার্যকরী দৈর্ঘ্য। ববকে আসলে চিন্তা করতে হয় একটা বিন্দু বস্তু আকারে। এখন একটা এত বড় বস্তু তো বিন্দু বস্তু না, বিন্দু বস্তুর পরিবর্তে আমরা কল্পনা করে নেই ববটা আসলে একটা বিন্দুর মতো। তা বিন্দুটা কোন বিন্দু, ভার কেন্দ্রের বিন্দু। বিন্দুটা কোন বিন্দু, ভার কেন্দ্রের বিন্দু। তো এই যে এলটাকে বলবো কার্যকর দৈর্ঘ্য, মানে এই যে কার্যকর দৈর্ঘ্য। এবং এই যে এত বড় বব, এই ববটার আসলে কাজ কি, দুলতে সাহায্য করা। এখন এইটা যদি না থাকতো, সুতা দেখা যেত দুলতেছে না, উড়ে যাচ্ছে, সুতা উড়ে যাচ্ছে। এইটা যে থাকতে হবে এমন না, সুতাটা যদি একটু ভারী হইতো, সুতাটা যদি একটু শক্তপোক্ত হইতো, তাও তো পেন্ডুলিয়াম দুলতো, তাই না? আমরা সেখানে যদি চিন্তা করি এটা একটা সুতা, তাহলে সুতার সামনে একটা ছোট একটা ভর আছে, সেই ভরটা জাস্ট দুলতে হেল্প করতেছে, বাট সেই ভরের কোনো ইম্প্যাক্ট নাই এই দোলনকালের ক্ষেত্রে। এটা আসলে এক্সপেরিমেন্টালি দেখা গেছে, যেই ভরই যুক্ত করে না কেন দোলনকাল সেম পাওয়া যাচ্ছে। এক্সপেরিমেন্টালি সরল দোলকের দোলনকাল শুধুমাত্র দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভর করতেছে, এর ভরের উপর নির্ভর করে না। তারপরে এটার এই সূত্রটার একটা প্রতিপাদন আছে, সেই প্রতিপাদনটা দেখলে আবার বোঝা যাবে যে হচ্ছে সেই ভরটা আসলে প্রতিপাদনের মধ্যে কেটে চলে যায়, সেই ভরটা আসলে কোনো ইম্প্যাক্টে আসে না। আপাতত আমরা মনে রাখবো যে সরল দোলকের দোলনকাল ভরের উপর নির্ভরশীল না, তবে ভর দরকার, ভর উপস্থিত থাকতে হবে, তবে ভরের উপর কিনা নির্ভরশীল না। ভর এত বেশি হওয়া যাবে না সুতা ছিঁড়ে চলে যায়, ভর এত কম হওয়া যাবে না সুতা দুলতেইছে না, উড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মিডিয়াম মডারেট মানের ভর হতে হবে। আশা করি তোমরা এইটুকু তুলে নিছো। এবং আমরা এই যে কার্যকর দৈর্ঘ্য রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, তার আগে আমরা নর্মাল কিছু জেনারেল প্রবলেম দেখি, এক এক করে আমরা আগাই, দেখা যাক। আশা করি তোমরা এই প্রবলেমগুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ। দেখো লেখা আছে 100 সেন্টিমিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট একটি দোলক প্রতি মিনিটে 30টি দোলন সম্পন্ন করে, পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণের মান কত? আমরা সূত্র বলতে এখানে একটাই সূত্র চিনি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি। জি এর মান যদি চাই, জি কে এক পাশে আনলে এগুলোকে বর্গ করতে হবে, 4 পাই স্কয়ার ভাগ টি স্কয়ার এল। ঠিক আছে, এখন এল এর মান কত? এল এর মান 100 সেন্টিমিটার মানে 1 মিটার। 100 সেন্টিমিটার মানে কত? 1 মিটার, 1 মিটার। এবং এই যে টি এর মানটা আমার লাগবে। টি কি জিনিস? একটা দোলন করতে যেই পরিমাণ সময় প্রয়োজন, মিনিটে 30টা দোলন করে, তাহলে 30টা দোলন করে 60 সেকেন্ডে, অতএব একটা দোলন করে 60 ভাগ 30 সেকেন্ডে, আর টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। এই মানগুলো আমরা বসাই দিব। 4 পাই স্কয়ারের জায়গায় 3.1416 বসাবো 1 এবং 2 স্কয়ার, এটা করলে 9.8 এর কাছাকাছি কোনো একটা মান আসবে, যা আসবে সেটাই তোমরা বসাই দিবা, অ্যান্সার বসাই দিবা। আশা করি খুবই সিম্পল একটা প্রবলেম ছিল, বুঝতে পারছো। এক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য না দিয়ে যদি অন্য কিছু দেওয়া থাকতো, সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা কিভাবে দৈর্ঘ্য বের করতাম আশা করি বুঝতে পারছি।
যদি সুতার দৈর্ঘ্য দেওয়া থাকতো সুতা হইতো এল, আর ববের ব্যাসার্ধটা আমরা পরে এই দুটাকে যোগ করে এল এর মানটা বের করতাম। ববের ব্যাস দেওয়া থাকলে ব্যাসকে অর্ধেক করে নিতাম, সেক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যটা পেতাম। এখানে একবারে সরাসরি কার্যকরী দৈর্ঘ্যটাই দেওয়া আছে। ওকে, আশা করি বুঝতে পারছি। দেখো এরপরের কোশ্চেন, একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? কতবার আসছে অলরেডি দেখতে পারতেছে, এবং এই প্রশ্নটা আসে এমনিতেই আসে, মানে স্যারেরা হয়তো প্রশ্ন বানাইতে নিলে অটোমেটিক প্রশ্নটা আগে থেকেই উঠে আসে। এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন। অভিকর্ষ ত্বরণের কোনো কথা বলেনি, দৈর্ঘ্য এবং দোলনকালের সম্পর্ক, তাইলে T2 এর সাথে √L2 L1 এর সম্পর্ক। দেখো কত গুণ বাড়াতে হবে, দৈর্ঘ্য কত গুণ, তাহলে দৈর্ঘ্যটা আমার দরকার। দৈর্ঘ্য L2 ভাগ L1, এটার উপরে স্কয়ার করব, 50% বৃদ্ধি। পার্সেন্টেজের বেলায় মনে রাখবা আগেরটাকে ধরবা 100 আর পরেরটাকে ধরবা 100 প্লাস যতটুকু বৃদ্ধি, তার মানে 150, 100 1.5। এটাকে ক্যালকুলেশন করলে আসলে আসবে খুব সম্ভবত 2.25 L1। তাহলে বলা হয়েছে কত গুণ বাড়াতে হবে। এখানে একটা উত্তর হচ্ছে 2.25 গুণ করতে হবে, বা 0.25 গুণ বাড়াতে হবে। 0.25 না, দুঃখিত, 0.25 না, এখানে আসলে পয়েন্ট কত হবে, 1.25 হবে, কারণ আগে থেকে তো 1 ছিলই। 2.25 মাইনাস 1 ইকুয়াল টু 1.25 গুণ বাড়াতে হবে, এটা আবার আরো কিছু উত্তর হইতে পারে। এটা কি আসলে, এটাকে আমি যদি 100 দ্বারা গুণ করি 225% হয়, 225% L1। তাহলে একটা উত্তর হচ্ছে 225% করতে হবে, আরেকটা উত্তর হচ্ছে 125% বৃদ্ধি করতে হবে, কারণ 100% আগেরটা বাদ দেওয়া লাগবে, বৃদ্ধি করতে হবে। অনেকগুলো উত্তর। দেখো যেটা প্রশ্নে চাইবে, প্রশ্নে চাইবে তুমি সেটাই করবা। যদি বলে কত গুণ করতে হবে, 2.25 গুণ করতে হবে, কত গুণ বাড়াতে হবে, 1.25 গুণ বাড়াতে হবে, কত পার্সেন্ট করতে হবে, 225% করতে হবে, কত পার্সেন্ট বাড়াতে হবে, 125% বাড়াতে হবে। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো, এবং এই রকমের উত্তরগুলো এই প্রশ্নের উপর কিন্তু নির্ভর করবে ওরা আসলে অ্যান্সারটা কোনটা হবে, কারণ অপশনে কিন্তু অনেক কিছু থাকবে। ওকে, দেন পরের কোশ্চেনে দেখি। 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোলন দেয়। যদি এর দৈর্ঘ্য এত করা হয় তবে 60 বার দুলতে কত সময় নেবে? অনেকে এটা শর্টকাটে করার চেষ্টা করবা, তবে আমার কথা হচ্ছে শর্টকাটে না করে সিম্পলি বুঝে শুনে ঠান্ডা মাথায় করা। কিভাবে ঠান্ডা মাথায়? দেখো প্রতি সেকেন্ডে দৈর্ঘ্য এত, 60 বার দুলতে কত সময় নেবে। তাহলে এখান থেকে আসলে কি বের করতে হবে? দীর্ঘ দেওয়া আছে, দোলন দেওয়া আছে। দেখো দুইটা কেসের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের জি এর মান সমান। দুইটা কেসের মধ্যে সম্পর্ক হচ্ছে কি, জি এর মান সমান। তাহলে জি এর মান যদি সমান হয়, আমরা জানি T2 ভাগ T1 ইজ ইকুয়াল টু √L2 ভাগ L1। আমার T1টা দেওয়া আছে, T1টা হচ্ছে প্রতি মিনিটে 40 বার দোলন দেয়, 40 বার দোলন দেয় 60 সেকেন্ডে, অতএব একবার দোলন দেয় 60 ভাগ 40 সেকেন্ডে। এটা করলাম। এইটা যদি এখানে মানটা বসাও, এই যে দেখো তুমি T2 এর মানটা চাচ্ছ, T2 ইজ ইকুয়াল টু √L2 এর মান, পরবর্তী দৈর্ঘ্য হচ্ছে 160, পূর্ববর্তী দৈর্ঘ্য হচ্ছে 40 ইন্টু 60 ভাগ 40, 0 0 কাইটা দিলাম। এখান থেকে আসলে কাটাকাটি করলে 4 আসে, 4কে রুট করলে হয় 2, 6/4 কাটাকাটি করলে হয় এখানে আসে 2,
উপরে কাটাকাটি করলে হয় 3 সেকেন্ড। ওকে, 3 সেকেন্ড। এই যে 2 যে 6 কাটলে হয় 3 সেকেন্ড। তার মানে নতুন পর্যায়কাল হচ্ছে 3 সেকেন্ড। নতুন পর্যায়কাল কি বলতেছে, এই নতুন ক্ষেত্রে একবার দোল দেয় 3 সেকেন্ডে, 60 বার দোল দিবে, 60 বার দোল দেয় 3 ইন্টু 60 ভাগ 60, তাইলে সেকেন্ড থেকে একবারে মিনিটে এসে পড়বে। উপরে তো সেকেন্ড আসে, সেকেন্ড মিনিট আসছে, তাহলে 3 মিনিট। এই হয়ে গেল উত্তর। একটা ভার্সিটি এমসিকিউ সলভ হয়ে গেল আমাদের। বেশি চাপ নেওয়া যাবে না। তাইলে এই দুইটা কেসে আসলে সমান কি বলো, সমান হচ্ছে জি এর মান সমান। জি এর মান যদি সমান হয় তাইলে আমরা ওইভাবে সলভ করতেছি না, জি এর মানটাকে যেহেতু কাটাকাটি চলে যাবে, জি কে কনস্ট্যান্ট ধরে শুধু দৈর্ঘ্যের সূত্রটা বসাই দিলাম। আশা করি প্রশ্নটা আমরা বুঝতে পারছি। নেক্সট কোশ্চেনের দিকে যাই। ওকে, দেখো, একটি সেকেন্ড দোলক ঢাকায় 100 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং কাঠমান্ডুতে 95 সেন্টিমিটার দৈর্ঘ্য। কাঠমান্ডু থেকে ঢাকায় আনলে ওজনের কিরূপ পরিবর্তন ঘটবে? ওজনের পরিবর্তন মানে এখানে অবশ্যই জি এর মান চেঞ্জ হচ্ছে। ওজনের পরিবর্তন মানে এখানে অবশ্যই জি এর মান চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কনস্ট্যান্ট কোনটা? কনস্ট্যান্ট হচ্ছে টি। টি হচ্ছে কনস্ট্যান্ট। দেখো, দুইটাই সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে কি, যে দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাকে বলা হয় সেকেন্ড দোলক, বা যে দোলকের অর্ধ দোলনকাল 1 সেকেন্ড। অর্ধ, এটা লিখে রাখবা সংজ্ঞাটা, অর্ধ দোলন কাল, কাল কয় সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে সেটাকে কি বলা হয়? সেকেন্ড দোলক। সেই দোলকটাকে কি বলা হয়? সেকেন্ড দোলক। ওকে, তো আমরা একটা জিনিস দেখব, যদি পর্যায়কাল কনস্ট্যান্ট হয় তাহলে সূত্রটা কেমন হয়? টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি। এই সূত্রটাকে যদি দেখো, জি ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার ভাগ টি স্কয়ার এল। কিভাবে করলাম বুঝতে পারছো আশা করি। দুই পাশে বর্গ করে দিয়ে জিটাকে উপরে নিয়ে আসছি, টিটাকে নিচে নামাই নিয়ে গেছি। এখন এই পার্টটা যদি কনস্ট্যান্ট হয়, এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি জি ইজ প্রপোর্শনাল টু এল। জি ইজ প্রপোর্শনাল টু এল যদি লেখা যায়, সেক্ষেত্রে লেখা যাবে জি1 ভাগ জি2 ইজ ইকুয়াল টু এল1 ভাগ এল2। যখন মানে দুইটা অঞ্চলে বা দুইটা জায়গায় এদের দোলনকাল সেম, দোলনকাল সেম, তখন আমাদের ওই দুইটা জায়গায় দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য এবং ওই অঞ্চলের কি অভিকর্ষ ত্বরণের অনুপাতটা কি হবে? সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে। আশা করি এটা বুঝছো। এখন আমরা কাঠমান্ডু এবং ঢাকার কথাবার্তা বলি। কাঠমান্ডু থেকে ঢাকায় আনা হলো। ওকে, ঢাকাটাই উপরে লিখি। ঢাকার জি, জি ঢাকা, জি কাঠ ইকুয়াল টু এল ঢাকা চাকা হয়ে গেল আর এল কাঠ। দেখো, ঢাকার দৈর্ঘ্য ছিল 100 আর কাঠমান্ডুর দৈর্ঘ্য হচ্ছে 95। কেমন 90? 95। ওকে, তো এখানে আমি যদি এর সাথে যদি এম উভয় পক্ষের সাথে গুণ করে দেব, ভর তো একই, তাই না? তাহলেই তো ঢাকার ওজন আর কাঠমান্ডুর ওজন হয়ে গেল। আশা করি বুঝতে পারছি। ওকে, বলছে ওজনের কিরূপ পরিবর্তন হবে, কতটুকু চেঞ্জ হয়েছে। তাহলে এটা হচ্ছে আমরা একটা আইডিয়া করতে পারি যে এটা ঢাকার ওজন। ওকে, দেখো তোমার কিভাবে করা যায় এটা, সহজে একটা সিস্টেম আছে। সহজ সিস্টেমটা বুঝবা কিনা আমি জানি না। যে তুমি ধরে নাও ঢাকার ওজনটা 100 এবং কাঠমান্ডুর ওজনটা 95 গ্রাম। এভাবে যদি চিন্তা করো তাহলে দেখবো খুব সহজে সলভ হয়ে যাচ্ছে। আমরা পার্সেন্টেজে হিসাব করতে যাচ্ছি। পার্সেন্টেজ পরিবর্তন, পরিবর্তন ইজ ইকুয়াল টু, দেখো এইগুলো উপরে এগুলো মিশাই দেই। এগুলো আশা করি তোমাদের তোলা হয়ে গেছে, এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই। পার্সেন্টেজ পরিবর্তন, তাহলে এখানে না লিখে উপরে লিখলে বুঝতে পারবো। তাহলে আমরা ধরে নিচ্ছি ঢাকাটা 100। এটাকে আমি একদম হাত দিয়ে ক্যালকুলেশন করা শিখাচ্ছি, মানে তোমার কোনো ইয়া লাগবে না, কি জানি ওটা বলে, ক্যালকুলেটর লাগবে না, তাইলে সুবিধা হবে ব্যাপারটা। তাহলে পার্সেন্টেজ পরিবর্তন ইজ ইকুয়াল টু, আমরা জানি পরিবর্তন ভাগ আদি, আদি ইন্টু 100। এভাবে চিন্তা করো।
তাহলে পরিবর্তনটা কোথায় থেকে কোথায় গেল দেখো, কাঠমান্ডু থেকে ঢাকায় আনছি। তাইলে ঢাকা পরে আসছে, আগে ছিল কাঠমান্ডু। ঢাকার ওজন কাঠমান্ডুর ওজন ভাগ কাঠমান্ডুর ওজন ইন্টু 100%। অনেকে হয়তো এটা ক্যালকুলেটরতে করবা, 1 আসবে, 1 থেকে হাবিজাবি করবা, সেগুলো করা যায়। তবে আমরা ধরেই নিচ্ছি ঢাকার ওজনটা 100 আর কাঠমান্ডুর ওজনটা 95। সেক্ষেত্রে দেখো 100 মাইনাস 95 ভাগ 95 ইন্টু 100%, তাহলে 5 ভাগ কত, 5 ভাগ হচ্ছে 95 ইন্টু 100। এখন এটাকে করা যায় 5 বিসং 100 হয়, তাহলে 5 19 সং 95 হবে। তাহলে 5 ভাগ 95 হচ্ছে 19, তাহলে 100 ভাগ 19%। এইটা একটু কষ্ট করে ক্যালকুলেশন করে নিতে হবে। 4 পয়েন্ট সামথিং বা 5 পয়েন্ট সামথিং আসবে। কারণ তুমি চিন্তা করো, নিচে যদি 20 থাকতো, তাহলে 100 কে 20 দ্বারা কাটলে কত আসে, 5। 100 কে 20 দ্বারা, এই লাইনটা আশা করি বুঝতে পারছো তোমরা। 100 থেকে 95 কেমনে হইলো, কি কাহিনী, এটা আশা করি বোঝা গেছে। 5 দিয়ে 95 কে কাটলে আসে 19, কারণ 5 কে 100 কে কাটলে হয় 20, 95 কাটলে হয় 19। তাহলে 100 ভাগ 19 কত হবে, 5 এর একটু বেশি হবে, কারণ 20 দিয়ে কাটলে হয় 5, 5 এর একটু বেশি হবে, 5 ধরলাম 2% এরকম কিছু একটা হবে। তো তাইলে কি হবে, কোনো বস্তুকে কাঠমান্ডু থেকে ঢাকায় নিয়ে আসলে 5 পয়েন্ট সামথিং পার্সেন্ট ওজন বৃদ্ধি পাবে। 2 হতে পারে, একটু কম হতে পারে, সেটা ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবা। বাট আশা করি সিস্টেমটা বোঝা গেছে, এবং তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে আসলেও পারবা। এবং দেখতেছো এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসা কোয়েশ্চেন, তো সেখানে তোমরা ক্যালকুলেটর পাইবা। বাকি এটা যদি সলভ করা বুঝতে পারো, আশা করা যায় যে কোনো জায়গায় আসলেই পারবা। ইঞ্জিনিয়ারিং হোক বা এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, সবাই বেশিরভাগ ভুল করবে এই যে এই অংশটা নিয়ে, জি ইজ প্রপোর্শনাল টু এল। অনেকে মনে করবে টি এর দুইটা সূত্রকে ম্যাচিং করে আমরা সূত্র বানাই জি এবং এল এর মধ্যে সম্পর্ক করে, সেক্ষেত্রে কিন্তু সূত্রটা উল্টা হয়ে যাবে। এরপরে আমরা যে সূত্রটা পাইলাম, এইটা হচ্ছে এরপরে যে প্রশ্নটা আসছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাই বেশি আসবে। এটা থেকেই এইচএসসি এর ঘ নম্বর প্রশ্ন হবে, এটা থেকে অ্যাডমিশনের রিটার্ন আসতে পারে, বুয়েটের রিটার্ন, অথবা প্রিলির কোনো কোশ্চেন আসতে পারে। এবং এই কনসেপ্টটাকে ইউজ করে যত টাইপের প্রশ্ন হয় সেগুলো এই চ্যাপ্টার থেকে বেশি আসে। দেখি প্রশ্নটা, রাশেদ একদিন একটি সেকেন্ড দলকে পাহাড়ে পাদদেশে নিয়ে গেল, পাদদেশে নিয়ে সঠিক সময় পায়, কিন্তু পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সে লক্ষ্য করলো ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। দোলকের দোলনকাল নির্ণয় করো, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। বহু জায়গায় আসছে এবং প্রতি বছর আরো অনেক জায়গায় আসছে, হয়তো অ্যাড করেনি। প্রশ্নটা কি, প্রশ্নটাই তোমরা বুঝোনি আমি জানি, তো প্রশ্নটা আগে বোঝাতে হবে। মনে করো তোমরা দুইজন ফ্রেন্ড, একজন ফ্রেন্ড মানে দুইজন মিলে পাহাড়ে যাবো, পাহাড়ের উপরে কি হয়, পাহাড়ের উপর অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়ে যায়, কারণ পাহাড় ভূমি থেকে উচ্চতায় আছে। এখন তোমরা একটা খেলা খেলবা ঘড়ি দিয়ে, সেটা হচ্ছে সময় সময় খেলা। কেমন সময় সময় খেলা, তোমার একটা বন্ধু আছে, তোমার বন্ধুর কাছে ডিজিটাল ঘড়ি আছে। কেমন টাল ঘড়ি বলো, ডিজিটাল ঘড়ি। ডিজিটাল ঘড়ি যেভাবে ব্যাটারি চলে, মেশিন যেভাবে চলে, সেভাবে তো সময় দেখায়। সেটা তুমি পাহাড়ের উপর 1 ঘন্টা দেখো, পানির নিচে দেখো, চাঁদে গিয়ে দেখো, যেখানেই দেখো না কেন, ডিজিটাল ঘড়ি সবসময় একই রকমই 1 ঘন্টা দেখাবে। বাট তুমি কি করছো, তুমি একটা ব্যাককল, তুমি হচ্ছে সরল দোলক নিয়ে গেছো। সরল দোলক কি জিনিস, সরল দোলক হচ্ছে এইরকম একটা পেন্ডুলিয়াম, যেটা এই মাথা থেকে এই মাথায় তুমি টেনে নিয়ে ছেড়ে দিলা, যখন এই মাথা থেকে এই মাথায় গেলে এটা একটা একটা অর্ধদোলন সম্পন্ন করে। একটা কি সম্পন্ন করে, অর্ধদোলন, বা একটা পালস সম্পন্ন করে। একটা কি সম্পন্ন করে, একটা পালস সম্পন্ন করে। আমরা পরের পেজে দেখি আর কি, এখানে বুঝে তারপর ওখানে সলভ করব। যে একটা সরল দোলক এইখান থেকে এইখানে গেলে একটা অর্ধদোলন সম্পন্ন করে। এই অর্ধদোলনকে বলা হয় কি, অর্ধদোলনকে বলা হয় একটা পালস, একটা পালস পালস সম্পন্ন করে। পালস, একটা পালস। তো এই একটা পালসের ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড।
একটা পালসের ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড। তো তুমি এই পেন্ডুলিয়াম দিয়ে কেমনে সময় মাপো? এই যে পেন্ডুলিয়াম এই পাশ থেকে এই পাশে আসলো 1 সেকেন্ড, এই পাশ থেকে এই পাশে গেল 2 সেকেন্ড, 3 4 এরকম করে 1 ঘন্টায় 3600টা পালস হতে হয়। 3600টা পালস হলে তুমি বুঝো 1 ঘন্টা চলে গেছে। তো পাহাড়ে গিয়ে যেটা হইলো, নরমালি যেটা হয়, নরমালি 3600টা অর্ধ দোলন ইজ ইকুয়াল টু 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। বাট পাহাড়ের উপরে হয়েছে কি, এই দোলকের তো দৈর্ঘ্য চেঞ্জ করনি, কিন্তু দোলকের দোলনকাল কিন্তু শুধু দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, দোলনকাল জি এর মানের উপর নির্ভর করে। জি এর মান যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এখন একটা অর্ধদোলন 1 সেকেন্ডে হচ্ছে না, টাইমটা চেঞ্জ হয়ে গেছে, টাইমটা চেঞ্জ হয়ে গেছে। যার কারণে কি হয়েছে, তোমার 3570টা অর্ধদোলন হয়েছে, ওদিকে তোমার বন্ধুর ডিজিটাল ঘড়ি বলতেছে সেকেন্ড 3600 সেকেন্ড হয়ে গেছে। তোমার বন্ধু বলতেছে এর 1 ঘন্টা তো হয়ে গেছে, বলতেছে না আমার তো গণা এখনো 3570টা হয়েছে। তখন তোমার তো বন্ধু তোমাকে কি বলবে, এই রাশেদ তোর ঘড়ি স্লো নাকি? তো তুমি বলবো হ্যাঁ মনে হচ্ছে আমার 30 সেকেন্ড স্লো হয়ে গেছে। তে এই যে 30 সেকেন্ড পিছিয়ে পড়ছে তোমার ঘড়ি, আসল ঘড়ি আসল সময় 3600 সেকেন্ড চলে গেছে, তোমার ঘড়ি 30টা পালস কম দিচ্ছে, 30টা পালস কম দেখাচ্ছে। কারণ কি, তোমার পর্যায়কালের মান চেঞ্জ হয়ে গেছে। কেন পর্যায়কালের মান চেঞ্জ হয়েছে? তোমার অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়ে গেছে। এই যে জি এর মান পাহাড়ে ওঠার ফলে অভিকর্ষ ত্বরণ যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সেজন্য তোমার পর্যায়কাল আগের মতো 2 সেকেন্ড নাই। একটা অর্ধদোলন এখন 1 সেকেন্ডে হচ্ছে না। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। যদি কনসেপ্টটা বুঝে থাকো তাহলে আমরা এখন বুঝতে পারবো যে কিভাবে সলভ করব। এটা সলভ করতে হবে তুমি ধরো তোমার ঘড়ি এখন 3600 মাইনাস এনটা অর্ধ দোলন দেয় 3600 সেকেন্ড। এটা একদিনের জন্য হইতে পারে, একদিনে সেকেন্ড হয় 86400। সেক্ষেত্রে কি লিখবো, 86400 মাইনাস এনটা অর্ধদোলন দেয় 86400 সেকেন্ডে। বাকি আমরা এই ম্যাথের জন্য আগে 3600 তে করি সেকেন্ড এ। আশা করি বুঝতে পারতেছো কি বলতেছি। দেখো তাইলে দুইটা অর্ধদোলনকেই বলা হয়, এই যে এইখানে গেল আবার ব্যাক করলো, দুইটা দিলে সেটাকে বলা হয় পর্যায়কাল। দুইটা অর্ধদোলন দেয় 3600 ভাগ 3600 মাইনাস এন ইন্টু 2 সেকেন্ড। এটা আমার নতুন দোলনকাল। 3600 ভাগ 3600 মাইনাস এন ইন্টু 2। আগেকার দোলনকাল কত ছিল ভাইয়া? আগেকার দোলনকাল ছিল টি ইজ ইকুয়াল টু 2, টি1 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ধরো 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ যদি করি, আমাদের আসতেছে টি2 ভাগ টি1 ইজ ইকুয়াল টু 3600 বাই 3600 মাইনাস এন। যদি স্লো হওয়ার কনসেপ্ট হয়, এবং এই সূত্রটা কয় ঘন্টার জন্য বলো? 1 ঘন্টার সূত্র। 1 ঘন্টায় n সেকেন্ড যদি স্লো হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি আমরা। তো এখন এটা আমরা বুঝলাম, ওকে ভাই আমরা নতুন পর্যায়কাল বের করতে শিখে গেছি। তো নতুন পর্যায়কাল দিয়ে আমরা চাইলেই আগের প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। তো আগের প্রবলেমটা আমরা এখন সলভ করি, তারপর আমরা একটা সূত্র নিয়ে আসব, সেই সূত্র দিয়ে তোমরা পরে এত আর চাপ না নিয়ে একবারে ডাইরেক্ট শর্টকাটে সলভ করতে পারবা। দেখো কি বলতেছে, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এই একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, টি2 ভাগ টি1 ইজ ইকুয়াল টু আমরা জানি জি1 ভাগ জি2। ঠিক আছে, দেখো জি1 আর জি2 কি জিনিস? জি2 হচ্ছে এইচ উচ্চতার জি, জি এইচ, আর জি1 হচ্ছে ভূমির জি, এইচ উচ্চতার জি। তো আমরা মহাকর্ষ চ্যাপ্টারে শিখে আসি জি এর সাথে উচ্চতা এবং ব্যাসার্ধের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের কি?
ব্যস্তানুপাতিক। তাহলে 2 নাম্বারটা হচ্ছে h উচ্চতার g, তার তার দূরত্ব হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে r+h। এটা মহাকর্ষ চ্যাপ্টার পড়লেই তোমরা বুঝতে পারবা। তো এখন কারণ আমরা জানি g এর সূত্র হচ্ছে gm ভাগ r স্কয়ার, আর যদি উচ্চতায় থাকে r+h স্কয়ার। দেখো g থেকে উল্টা দিকে, g থেকে r+h উল্টা দিকে। ওকে, তো আমরা এই ভ্যালুটা নিব এখানে, t2 ভাগ t1 ইজ ইকুয়াল টু রুট ওভার g1 ভাগ g2 ইজ ইকুয়াল টু রুট ওভার, এই যে এটা g2 ভাগ g1 এইটা, তাহলে g1 ভাগ g2 এর উল্টাটা r+h ভাগ r হোল স্কয়ার, স্কয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, তাই এরপরে থাকবে r/r h ভাগ r। দেখো t2 ভাগ t1 ইজ ইকুয়াল টু 1 প্লাস h ভাগ r। ঠিক আছে, 1 প্লাস h ভাগ r। প্রথম প্রশ্নটা কি ছিল? দোলকের দোলনকাল নির্ণয় কর। তুমি চাইলে দোলনকাল নির্ণয় করতে পারবা কোন সূত্র দিয়ে? এই সূত্রের মধ্যে মান বসাই দিলে t1 এর মান 2 সেকেন্ড বসাইবা। কারণ কি, প্রশ্নটা কিসের ছিল? সেকেন্ড দোলক। t1 এর মান কয় সেকেন্ড বসাবা? 2 সেকেন্ড বসাইবা। ঘন্টায় কত সেকেন্ড হারাইছে এটা বসাই দিবা, উত্তর এসে পড়বে। এই যে t2 এর মান 3600 বাই 3600 মাইনাস 30 ইন্টু 2। এটা ডিরেক্ট এই সূত্রের মধ্যে বসাই দিলে ওর উত্তরটা আসে পারে। আর আমরা উচ্চতা বের করার ক্ষেত্রে সরাসরি এই সূত্রটা মনে রাখতে পারি, কারণ আমাদের ইসাক স্যারের বইয়ে উচ্চতার জন্য, পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য, খনির গভীরতা না কিন্তু পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য এই সূত্রটা দেওয়া আছে। আমরা চাইলে এটা ইউজ করতে পারি। এটাকে মডিফাই করে h ইজ ইকুয়াল টু 1টাকে ওই পাশে পার করে দাও, t2 বাই t1 মাইনাস 1 ইন্টু r। এভাবে করে এই সূত্রটা মুখস্থ করে একবারে সরাসরি আমরা জেনে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এত কিছু প্রসেস লিখতে হবে না, বইয়ে দেখবো অনেক কথাবার্তা লেখা আছে, সরাসরি এটাও লিখতে পারো, কারণ বইয়ে যে সূত্র দেওয়া আছে সেটা ইউজ করা যাবে, এটা জানার কোনো কথা নেই। এখন তুমি যেটা করতে পারো, যে দোলনকালটা বের করছো সেই দোলনকালটা এর মধ্যে বসাবা, এখানে 2 বসাবা, আর এর মান বসায় উত্তর বের করবা, একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে তুমি এখানেই সূত্রটা বসাইবা, ওই যে 3600 বাই 3600 মাইনাস 30 মাইনাস 1 ইন্টু 6400, খুব সম্ভবত 53.সামথিং কিলোমিটার আসবে। এখানে সূত্রটা মান বসায় উত্তরটা বের করা পারফেক্ট আসে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো এই যে পরবর্তীতে আমরা যে সূত্রটা শিখলাম, এই সূত্রটার আরেকটা ভার্সন আছে, এটা 1 ঘন্টা সূত্র। এইটা যদি বলে একদিনে হারায়, সেক্ষেত্রে আমাদের সূত্রটা মনে রাখবো 86400 বাই 86400 মাইনাস n। যদি হারায় তাইলে মাইনাস n, যদি লাভ করে প্লাস n, লাভ করলে বা ফার্স্ট হইলে এটা কিসের সূত্র বলো? এটা একদিনের জন্য, একদিন। তাইলে যদি ভাইয়া বলে 2 ঘন্টায় হারায়, 3 ঘন্টায় হারায়, তাইলে কি করতে পারি? সবচেয়ে বেটার হচ্ছে 2 ঘন্টায় হারায় বা 3 ঘন্টায় হারায় ওটাকে 1 ঘন্টায় কনভার্ট করবা, যে 1 ঘন্টায় হারায় কত সেকেন্ড। যদি 2 ঘন্টায় 60 সেকেন্ড হারায়, তাহলে 1 ঘন্টায় 30 সেকেন্ড হারায়, তাহলে তুমি 1 ঘন্টা সূত্রে বসাই দিলা। তবে বোর্ড পরীক্ষার জন্য আমি বলবো, বোর্ড পরীক্ষার জন্য লিখে রাখবা, নোট করে রাখবা, বোর্ড পরীক্ষার জন্য অবশ্যই 86400 কনসেপ্টটা ইউজ করবা, কারণ বইয়ের মধ্যে আমাদের 86400 দিয়েই লেখা আছে। বোর্ড পরীক্ষায় আমরা এই 3600 কনসেপ্টটা ইউজ করব না। আর যদি ঐকিক নিয়মে করো, ঐকিক নিয়মে মানে বাংলায় লিখে, তাহলে কোনো বাধা নেই, তাহলে 3600 7200 9600 যেটাই লেখো না কেন কোনো সমস্যা নেই। আশা করি বুঝাইতে পারছি। তুমি যদি সরাসরি সূত্র লেখো, বোর্ড পরীক্ষার জন্য 86400টা ইউজ করার চেষ্টা করবা, আর না হইলে এমসিকিউর জন্য 1 ঘন্টা সূত্রটা ইউজ করলেই হবে। টেকনিক্যালি মনে রাখবা t2 এর উল্টা দিকে, এই যেটা টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবো। তা আশা করি এটা বুঝতে পারছি। আমরা পরের প্রশ্নটা দেখি। একটি পাহাড়ের পাদদেশে সেকেন্ড দোলক সঠিক সময় দেয়, সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। ভাই আমরা একবারে সূত্র দেখে ফেলেছি, h ইজ ইকুয়াল টু t2 ভাগ t1 মাইনাস 1 আর। এখন আর আমাদের কেউ আটকাতে পারবে না, আমরা একবারে ধাপ সূত্র ইউজ করে লিখতে পারবো। এখানে যেহেতু লেখা আছে
হচ্ছে কি সর্বোচ্চ সিংহে নিয়ে গেলে প্রতিদিন, দিন লেখা আছে ৮৬,৪০০, ৮৬,৪০০ মাইনাস দিনে 2 মিনিট। 2 মিনিট মানে কত সেকেন্ড? 2 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে দিনে 60টা অর্ধদোলন হারায়, সেটাকেই সেকেন্ড আকারে বলা হয়েছে ৮৬,০০০ মানে ৬,৪০০। দুঃখিত, এখানে সামনে একটা -1 হবে, -1 ইন্টু ৬,৪০০। এটা ক্যালকুলেশন করলে একবারে 8.9 কিলোমিটার এসে পড়বে। দেখো কত বড় প্রশ্ন, কত সহজে সলভ হয়ে গেল। যদি সূত্র জানো, যে কোনো প্রবলেম সলভ করা পসিবল খুব দ্রুত। ওকে, এরপরে দেখি আমরা, শীতের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হ্রাস পেল। ওকে, ফলে দোলকটি দিনে 200 সেকেন্ড ফাস্ট হয়ে গেল, সর্বনাশ। এখন পরবর্তী দোলনকাল কত হবে? দোলকটির দৈর্ঘ্য হ্রাস পাইছে। যদি প্রশ্নটা হয়তো দৈর্ঘ্য কত শতকরা কত ভাগ হ্রাস পাইছে, তাইলে এটা একটা জাতের প্রশ্ন হইতো, বাট এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। তাইলে সেকেন্ড দোলক ছিল T2 ভাগ T1, দিনে ৮৬,৪০০, ৮৬,৪০০ প্লাস ফার্স্ট হয়েছে প্লাস 200। ওকে, T1 এর মান 2 বসাইবা, T2 এর মান নির্ণয় করবা। ৮৬,৪০০, ৮৬,৪০০ প্লাস 200 ইন্টু 2 ক্যালকুলেশন করবা। এইটা হচ্ছে নতুন দোলনকাল পেয়ে যাবা। যদি এটার প্রশ্ন হইতো দৈর্ঘ্য শতকরা কত ভাগ চেঞ্জ হয়, দৈর্ঘ্য কত ভাগ দৈর্ঘ্য কত ভাগ পরিবর্তন করলে এর দোলনকাল ঠিক থাকবে। এইটা যদি কোয়েশ্চেন হয় যে আমরা দৈর্ঘ্য তো মনে করো দৈর্ঘ্য তো এখানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে, তো এই দৈর্ঘ্যটাকে আমরা আবার চেঞ্জ করতে চাচ্ছি। এটা কি দৈর্ঘ্য কমাবো না বাড়াবো? কি করলে আবার আগের মতো 2 সেকেন্ড হয়ে যাবে? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লিখবো T2 ভাগ T1 √ L2 ভাগ L1। ভালো করে বুঝবা, এই ক্ষেত্রে এই ঘটনার প্রথমটাই হচ্ছে এই যে এখান থেকে যত আসবে, এখান থেকে কত আসবে একটু দেখি তো আমরা। এইটার যেই অ্যান্সারটা পাইছি সেটা হচ্ছে 1.995 সেকেন্ড। খেয়াল রাখবা, এই যে T2 এর যে মানটা আসলো, আমরা এটাকে এই সমাধানের T1 ধরবো 1.995, এবং সেখান থেকে আমরা আবার 2 সেকেন্ড আনতে চাচ্ছি। কারণ এই যে সরলদোলকের দৈর্ঘ্য হ্রাস পেয়ে যেটা ছিল, সেটাকে আমরা আবার চেঞ্জ করে এমন একটা দৈর্ঘ্য দিতে চাচ্ছি যাতে করে তার দোলনকাল 2 সেকেন্ড হয়ে যায়। তাহলে এই প্রশ্নের জন্য, নতুন ঘটনার জন্য আদি দোলনকালই হচ্ছে এই যে এটা, এবং সেটাকে চেঞ্জ করে আমরা কত আনতে চাচ্ছি, 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে আনলাম, ইন্টু L1 এর মানটা হচ্ছে যা ছিল তাই থাকুক, সমস্যা নেই। L2 এর একটা মান বের হবে, সেই L2 এর মানটা নিয়ে আমরা ক্যালকুলেশন করে বলবো, পার্সেন্টেজ দিয়ে দেখাবো যে এটা সেক্ষেত্রে L2 মাইনাস L1 ভাগ L1 ইন্টু 100%। মানগুলো বসায় কাটাকাটি করে একটা ক্যালকুলেশন আনবো। যে অবশ্যই এখানে দেখা যাচ্ছে উপরে বড় নিচে ছোট, দৈর্ঘ্যটাকে বাড়াতে হবে। দৈর্ঘ্যটা যেহেতু আসলে সংকুচিত হয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে, আবার দৈর্ঘ্যটা কি করতে হবে, আবার বৃদ্ধি করে দিতে হবে, দৈর্ঘ্যটা বাড়াই দিতে হবে। এরকম প্রশ্ন আসতে পারে যে শতকরা কত ভাগ আবার বাড়াই দিতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে একটু সাবধান থাকা লাগবে প্রশ্ন সলভের সময়। এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেলে আমাদের কনফিউজড হয়ে যাব। তো আমরা সম্ভবত এর আগের প্রশ্নে একটা ছোট ভুল করেছি, সেটা হচ্ছে প্রতিদিন 2 মিনিট ধীরে চলে। 2 মিনিট ধীরে চলা মানে হচ্ছে এখানে 120 লিখতে হবে। 120, দুঃখিত, 120 সেকেন্ড যদি বসাই দেই তাহলে আমাদের সলিউশন মিলে যাবে। ওকে,
দেন আমরা পরের কোশ্চেনে যদি যাই, একটি সরল দোলকের দোলনকাল ভূপৃষ্ঠে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। ওকে, চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে ববের ওজন 80% হ্রাস পায়। চন্দ্রপৃষ্ঠের দোলনকাল কত? ভাই, ববের ভরের উপর তো দোলনকাল নির্ভর করে না, ববের ভর তো যা ইচ্ছে হতে পারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ববের ওজনের কথা লেখা আছে। ওজন মানে কিন্তু ভর চেঞ্জ হয়নি, ওজন মানে জি এর মান চেঞ্জ হয়েছে। জি এর মান চেঞ্জ হইলে কিন্তু দোলনকাল ঠিকই চেঞ্জ হয়। জি এর মান চেঞ্জ হইলে কি হয়? দোলনকাল অবশ্যই চেঞ্জ হয়। তাহলে আমরা দেখি কি অবস্থা। T2 ভাগ T1 ইজ ইকুয়াল টু রুট ওভার G1 ভাগ G2। ওকে, প্রশ্ন কি বলতেছে? প্রশ্ন থেকে বুঝি ববের ওজন 80% হ্রাস পায়। ওজন 80% হ্রাস পাওয়া মানে হচ্ছে জি এর মানও 80% হ্রাস পাইছে। তাহলে আমরা পার্সেন্টেজের ব্যাপারে বলছি, আদিটা লিখবো 100, আদিটা লিখবো 100 এবং পরেরটা লিখবো যা বাড়ছে বা কমছে সেটাকে ক্যালকুলেশন করে। তাহলে 100 মাইনাস 80, 100 মাইনাস 80 20। এইটা যদি বুঝতে পারো তাহলে তোমরা যে কোনো এমসিকিউ প্রশ্ন খুব ইজিলি সলভ করতে পারবা। দেখো, তাইলে আমাদের যেটা করলাম T2 ইজ ইকুয়াল টু উপরে 100 নিচে 20 ইন্টু 2 সেকেন্ড। তো 20 দ্বারা 100 কে কাটলে হয় 5, তাহলে অ্যান্সার হচ্ছে 2√5 সেকেন্ড। অ্যান্সার কত? 2√5। তাহলে আমাদের এটা মনে করো ববের ওজন কমে গেলে কি হইল? তা ববের ওজন কমে গেলে আসলে জি এর মান কমে গেছে। জি এর মান কমে গেলেও আসলে এখানে পর্যায়কালের উপর ইফেক্ট হচ্ছে, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, দেন তাপের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এমন ভাবে বৃদ্ধি পেল যে দোলনকাল পরিবর্তিত হয়ে এত সেকেন্ড হয়ে গেছে। পরিবর্তিত অবস্থায় দোলকটি ঘন্টায় কত ধীরে যাবে? কত ধীরে যাবে মানে হচ্ছে কতগুলো অর্ধদোলন কম দিবে। এন এর মানটা চাইছে, এন এর মান। ধীরে, কত ধীরে যাবে মানে কতগুলো দোলনকাল কম দিবে। তাহলে আমরা দেখি, আমরা সূত্র কি জানি? আমাদের সূত্রই জানি, আমরা কিছুই জানি না। আর আমরা সূত্র জানি T2 ভাগ T1। ঘন্টার কথা বলছে না, ঘন্টায় বৃদ্ধি পেল যেন পরিবর্তিত ঘন্টায়। এই যে ঘন্টায়, ঘন্টায় মানে সূত্র হতে হবে 3600 ভাগ 3600 মাইনাস n। তে আগে ছিল সেকেন্ড দোলকে 2, পরিবর্তন হওয়ার পরে 2.041। এখান থেকে জাস্ট আমরা n এর মানটা ক্যালকুলেটর দিয়ে বের করব। কনসেপ্ট শিখে গেলে প্রশ্ন সহজ, কনসেপ্ট শিখে গেলে প্রশ্ন সহজ, কারণ শুধু তোমার মান বের করতে হবে। তাহলে এখান থেকে n এর মানটা 72.32 সেকেন্ড, এটা এসে পড়বে। আশা করি বুঝতে পারছি কিভাবে সলভ হইলো। দেন আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই। কোন স্থানে একটি সরল দোলকের L/T² এর মান পরীক্ষায় এত আসলো, ওই স্থানে জি এর মান কত? L/T²। তা আমরা জি এবং সূত্রটা দেখি তো কি আছে। T ইজ ইকুয়াল টু 2π বাই কি, 2π বাই কিছুই না, রুট ওভার L ভাগ জি। এখান থেকে স্কয়ার করার পরে G ইজ ইকুয়াল টু 4π² ভাগ T² ইন্টু L। এরপরে G ইজ ইকুয়াল টু 4π² L/T²। এই যে দেখো হয়ে গেছে, 4π² ইন্টু L/T² এর মানটা দেওয়া আছে 0.25। 0.25 মানে কি 1/4, কাটাকাটি করলে অ্যান্সার হচ্ছে π² মিটার পার সেকেন্ড ইনভার্স। উত্তর, এটাই উত্তর। ওইটারই মান আসবে 9.87। খুব সহজ একটা প্রশ্ন ছিল, তেমন চাপ নাই। দেন আমরা 14 নম্বর একটা প্রশ্ন দেখি। একটি স্থির লিফটের মধ্যে রাখা একটি সরল দোলকের দোলনকাল এত, যদি দোলকটি উপরের দিকে G/4 ত্বরণে ওঠে তবে দোলকটির দোলনকাল কত হবে? আমরা লিফট যখন উপরে ওঠে তখন জানি জি এর মান পরিবর্তিত হয়ে G+a হয়। এটা G1, এটা G2। সো সূত্র আমরা বসাবো T2 ভাগ T1 এর জায়গায় তো 2 সেকেন্ড অবশ্যই এখানে বসাবো, 2 সেকেন্ড, 2 সেকেন্ড। এইখানে G আর G+G/4।
জি জি কাটাকাটি করে ক্যালকুলেশন করে T2 এর মান বের করে নিতে পারবা। আশা করি উত্তরটা দেওয়াই আছে। উত্তরটা দেওয়া আছে এখান থেকে 0.0 কত 0.914912 টি টি মানে ওর মধ্যে 2 সেকেন্ড বসাই দিবে, উত্তর এসে পড়বে। সরল দোলকের কেন এখানে আমরা 2 দিয়ে গুণ করিনি, কেন এখানে 2 দিয়ে গুণ করিনি, একটু সাবধান হওয়া লাগবে। আসলে সব জায়গায় 2 দিয়ে গুণ করা উচিত না, কারণ এটা সেকেন্ড দোলক বলেনি। আগে তার দোলনকাল কত ছিল সেটা আমরা জানি না, সেজন্য যে দোলনকাল বলছে সেটা দিয়ে জাস্ট এখানে গুণ করে দেওয়া হয়েছে। একটু খেয়াল রাখবো, তাইলেই হবে। এবং যদি বলতো এটা একটা সেকেন্ড দোলক এবং এটি লিফটের মধ্যে কত সেকেন্ড স্লো হবে বা ফাস্ট হবে, তে জি এর মান কমলে কি হয়, সময় হারায়। লিখে রাখবা, জি এর মান কমলে সময় হারায়। জি এর মান কমলে মাইনাস এন সেকেন্ড হারায়, স্লো হয়। জি এর মান বাড়লে প্লাস এন সময় লাভ করে। জি এর মান কমলে সময় হারায় মাইনাস এন, জি এর মান বাড়লে। তো আমি যদি বলি এখানে কি হয়েছিল, সময় হারাইছিল না লাভ করছিল, তো উত্তর হবে সময় লাভ করে। সময় কি করে বলো, লাভ করে। লাভ করে কি হবে, T2 ভাগ T1 ইজ ইকুয়াল টু রুট অফ আর, এই যে পাশে তো যা ছিল তাই, জি প্লাস জি বাই 4। এবং এখানে আমরা লিখবো, ধরো ঘন্টায় যদি বলে সেক্ষেত্রে আমরা জানি 3600 প্লাস এন, এই পাশের ক্যালকুলেশন 1/5/4 উপরে তুলে দাও, 4/5 ক্যালকুলেশন করে এন এর মান বের হয়ে যাবে। এত সেকেন্ড এন সেকেন্ড সময় লাভ করে, ফাস্ট হয়ে যায়। মানে ঘন্টা 1 ঘন্টায় গেছে বা 3600টা অর্ধদোলন হয়নি, তার থেকে বেশি অর্ধদোলন হয়েছে। কতগুলো অর্ধদোলন হয়েছে এখান থেকে উত্তর বের হয়ে যাবে আশা করি। তো এই টাইপের প্রশ্নগুলা সরল দোলক থেকে প্রচুর পরিমাণে আসে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যে উচ্চতায়। আর যদি আমরা আরেকটা জিনিস শিখে রাখি যে খনির গভীরতার জন্য কেমন সূত্র আসবে, খনির গভীরতার সূত্র আমরা যদি এটা একটু বের করে রাখি, খনির গভীরতার জন্য সেক্ষেত্রে কেমন হবে, T2 ভাগ T1 রুট ওভার G1 ভাগ G2। তো আমরা সূত্র জানি, GH গভীরতা ভাগ G ইজ ইকুয়াল টু R মাইনাস H ভাগ R। ওকে, তো এখান থেকে লেখা যেতে পারে, এখান থেকে কি লিখবো পরে লিখি, তাহলে এটা হচ্ছে G2 ভাগ G1। তাহলে G1 ভাগ G2 এর জায়গায় কি হবে, উল্টা হয়ে যাবে, ব্যাপারটা উল্টা হয়ে যাবে, রুট ওভার R বাই R মাইনাস H। আমি এটাকে এখান থেকে উল্টা করে দেই, T1 ভাগ T2 এভাবেই রাখতে চাচ্ছি, R মাইনাস H ভাগ R। আশা করি বুঝতেছো কি করতেছি, রুটটাকে এই পাশে পার করে দাও, T1 ভাগ T2 হোল স্কয়ার 1 মাইনাস H বাই R। দেন এর পরের লাইনটা H গভীরতা ইজ ইকুয়াল টু, এটা যাবে ওই পাশে, ওটা আসবে এই পাশে, 1 মাইনাস T1 ভাগ T2 স্কয়ার এবং 1 মাইনাস T1 ভাগ T2 স্কয়ার ইন্টু R। আর এদিকে মনে তো আছে আশা করি, T2 বাই T1 ইজ ইকুয়াল টু, যদি ঘন্টা হয়, যদি দিন হয় 86400 মাইনাস এন। অবশ্যই যেহেতু খনির গভীরতায় জি এর মান হ্রাস পায়, জি এর মান হ্রাস পেলে মাইনাস এনই হবে। দিনের জন্য বললে 86400, ঘন্টায় বললে 3600 দিয়ে আমরা ক্যালকুলেশন করব। T2 ভাগ T1 এর মান যদি এটা হয়, T1 ভাগ T2 এর জায়গায় উল্টা করে বসাতে হবে, আশা করি আমরা বুঝতে পারছি। আরো একটা সূত্র তোমাদের শেখাবো, সেটা হচ্ছে যদি কখনো বলে থাকে যে তাপমাত্রা বৃদ্ধির ফলে সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এবং আমরা সুতার দৈর্ঘ্য যদি কথাবার্তা বলি, এখানে আরো একটা যদি আমাদের দরকার ছিল, যাই হোক আমাদের এইখানে শেষ হইতেছে, আরেকটা করব, সমস্যা নেই, এর মধ্যে আলোচনা করব। দেখো সুতার দৈর্ঘ্য, ধরো
তোমরা 9-10-এ পড়ছো কি পড়ছো পড়নি আমি জানি না। এই একটা সুতা ছিল কোন একটা ধাতব তার দিয়ে বানানো, যার দৈর্ঘ্য ছিল L0। তো তাপমাত্রা বৃদ্ধি করা হইলে এর দৈর্ঘ্যটা একটু বৃদ্ধি পাইলো, দৈর্ঘ্যটা একটু বৃদ্ধি পাইলো ডেল্টা এল। তো L2 হবে L0 প্লাস ডেল্টা এল, এবং এই ডেল্টা এল এর মানটা হচ্ছে L0 আলফা ডেল্টা থিটা। আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং তাপমাত্রার পরিবর্তন, এটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং কি তাপমাত্রার পরিবর্তন, দৈর্ঘ্য প্রসারণ সহগ এবং তাপমাত্রার পরিবর্তন। তো এখান থেকে লেখা যায় L2 ইজ ইকুয়াল টু L0 কমন নিলে 1 প্লাস আলফা ডেল্টা থিটা। তো আমরা তাপমাত্রা বৃদ্ধির ফলে নতুন পর্যায়কালের একটা সূত্র পাবো। যদি আমার কাছে দৈর্ঘ্য প্রসারণ সহগ টাইপের কিছু দেওয়া থাকে সেক্ষেত্রে সূত্র হবে L2 ভাগ L1। L1 এর জায়গায় লিখবো L0 আর L2 এর জায়গায় লিখবো L0 1 প্লাস আলফা ডেল্টা থিটা। L0 কাটা, T2 ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস আলফা ডেল্টা থিটা T1। এইভাবে করে আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া থাকে তাহলে এই প্রবলেমটা সলভ করতে পারবো। এবং আমরা আরেকটা প্রবলেম সলভ করবো এইখানেই, যেহেতু করব আমরা আরেকটা প্রবলেম এইরকম। ধরো যে এরকম দেওয়া আছে একটি অর্ধ পানি পূর্ণ সিলিন্ডার, সিলিন্ডার বানান কি, সিলিন্ডার বানানই তো জানি না আমি, সিলিন্ডার লিখে নাও, তোমরা লিখে নাও সিলিন্ডার, পানিপূর্ণ সিলিন্ডার আকৃতির বব এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। ওকে, এবং সুতার দৈর্ঘ্য 90 সেন্টিমিটার হলে এর দ্বারা গঠিত সরল দোলকের পর্যায়কাল কত? এইটা হলো কোয়েশ্চেন। অর্ধ পানিপূর্ণ সিলিন্ডার, এর প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। দেখো ঘটনা কি, এই যে সুতা, এই যে সিলিন্ডারের পানি এই পর্যন্ত ভরা আছে, তো এক্ষেত্রে আমাদের মূল দায়িত্ব হচ্ছে কি বের করতে হবে, মূল দায়িত্ব হচ্ছে এর ভার কেন্দ্র দূরত্ব বের করতে হবে। ভার কেন্দ্র আছে এই পানির মাঝখানে, এইটা হবে আমার এল, এল এর দৈর্ঘ্যটা কত? সুতার দৈর্ঘ্য দেখা যাচ্ছে, সুতার দৈর্ঘ্য কত? সুতার দৈর্ঘ্য 90 সেন্টিমিটার, সুতার দৈর্ঘ্য 90 সেন্টিমিটার, এখান থেকে সুতা। এখন এইটুকুর দৈর্ঘ্য কত? পুরোটা যদি 10 হয়, ভালো করে বুঝো, এইটুকু অর্ধেকটা হচ্ছে 5, এই অর্ধেকটা হচ্ছে 5 সেন্টিমিটার। আবার এই পানিটা আছে এই 5-এর অর্ধেকে, এইটুকু হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে একদম ভার কেন্দ্রটা কোথায় আছে? ভার কেন্দ্রটা L ইজ ইকুয়াল টু 90 প্লাস 5 প্লাস 2.5, তাহলে কত দাঁড়ায়? তাহলে 97.5 সেন্টিমিটার বা 0.975 মিটার। এটাকে ইউজ করে তোমরা পর্যায়কাল বের করবা, 2 পাই রুট ওভার L/G। কিরকম প্রশ্ন আসতে পারে? প্রথমে বলতে পারে পানি পূর্ণ অবস্থায় দোলনকাল কত ছিল এবং অর্ধপূর্ণ অবস্থায় দোলনকালের কিরূপ পরিবর্তন ঘটলো। পানি পূর্ণ অবস্থায় দোলনকালে বের করার সময় আমার ভার কেন্দ্র এইখানে থাকবে মাঝখানে, আর অর্ধপূর্ণ অবস্থায় ভার কেন্দ্র এইখানে নেমে আসছে। তে মনে রাখবা, দোলন বিন্দু হতে ভার কেন্দ্র দূরত্বটাকে কি বলা হচ্ছে? আমাদের কার্যকরী দৈর্ঘ্য। এই সূত্রের মধ্যে কার্যকরী দৈর্ঘ্যতে আমরা দোলন বিন্দু থেকে ভার কেন্দ্র দূরত্ব মাপবো। এবং তোমাদের এইচএসসি পরীক্ষায় কিছু এমসিকিউ প্রশ্ন আসে যে এরকম একটা সিলিন্ডার আকৃতির বব বা একটা গোলক আকৃতির ববের নিচে ফুটা করে দেওয়া হলো, ফুটা করে দিলে এর দোলনকালের কিরূপ পরিবর্তন ঘটবে? দোলনকাল বাড়বে, কমবে,
প্রথমে কমবে তারপর বাড়বে, প্রথমে বাড়বে তারপর কমবে। তাই এটার অ্যান্সার কি হবে আসলে? এটার অ্যান্সার কি হতে পারে চিন্তা করে বলো। এখানে আঁকাই, ঠিক আছে? দেখো কি সুন্দর একটা বিষয় এটা। এই যে ধরো বব, এই ববের কি সমস্যা, তোমার প্রথমে পানি যখন পূর্ণ ছিল তখন দৈর্ঘ্য ছিল এইটা পুরোটা এল। তারপরে যখন আমরা এখানে যদি একটু মিশাই দিই, এগুলো তোলা হয়ে গেছে তোমাদের আশা করি, তাহলে আমার একটু সুবিধা হয়। এই যে তারপরে যখন পানি অর্ধপূর্ণ হয়ে গেল বা পানি কমতেছে, পানি যখন কমতেছে তখন যেটা হয়, পানি যখন এই পর্যন্ত আসে, ধরো এই পর্যন্ত, তখন ভার কেন্দ্র দেখো নিচে চলে আসছে। পানি কমতে কমতে ভার কেন্দ্র নিচে, ভার কেন্দ্র নিচে চলে গেলে কি বাড়তেছে বলতো? এল এর মান কি বেড়ে যাচ্ছে না? এল এর মান যেহেতু বেড়ে যাচ্ছে, পর্যায়কাল কি হবে? পর্যায়কাল বাড়তেছে। আবার যখন পানিটা পুরো শেষ হয়ে যাবে তখন ভার কেন্দ্র আবার মাঝখানে এসে বাধ্য কমে যাবে। তাহলে এটা হচ্ছে ধরো T1, এইটা T2, এইটা T3। তাহলে প্রথমে T1 থেকে এটা বাড়লো, বাইরে আবার কি হয়ে যায়? কমলো। তার মানে যদি আমরা ববের নিচে যদি ফুটা করে পানি বের করে দেই, পানি পূর্ণ বব থাকে, এর নিচে যদি ফুটা করে পানি বের করে দেই, তাহলে প্রথমে ভার কেন্দ্রে দোলন, ভার কেন্দ্র থেকে যে দূরত্বটা আছে সেটা ফুটা করার পরে আস্তে আস্তে বড় হতে থাকে। ভার কেন্দ্র যেহেতু নিচে নামে, সে দৈর্ঘ্য বড় হয়, দৈর্ঘ্য বড় হলে পর্যায়কাল বৃদ্ধি পায়, পর্যায়কাল বাড়ে। তারপরে আবার যখন খালি হয়ে যায় তখন ফাঁপা গোলকের আবার কেন্দ্রে কি এসে পড়ে? ভার কেন্দ্র এসে পড়ে, তখন আবার আগের মতো হয়ে যায়, তখন আবার কমে। তাহলে এর উত্তর হবে কি? প্রথমে বাড়ে তারপর কমে। পানি পূর্ণ কোনো বব থেকে যদি ফুটা করে পানি আস্তে আস্তে পড়ে যেতে থাকে, সেক্ষেত্রে দোলনকাল প্রথমে বাড়ে তারপর কমে। এরকম আরেকটা এমসিকিউ আসে, একজন দোলনায় দোল খাচ্ছে, বসা অবস্থায়, বসা থেকে দাঁড়িয়ে গেলে দোলনকালে কিরূপ পরিবর্তন হবে? তা বসা অবস্থা থেকে দাঁড়িয়ে গেলে মানুষের ভার কেন্দ্রটা উপরের দিকে চলে যায়। বসা অবস্থায় ভার কেন্দ্রটা নিচের দিকে থাকে, উপরের দিকে যদি ভার কেন্দ্র চলে যায় তাহলে কি হবে? তাহলে কার্যকর দৈর্ঘ্যটা কি হয়ে যায়? কমে আসে। কার্যকর দৈর্ঘ্যটা কি হয়ে যায়? কমে আসে। আমরা যদি দেখাই, ধরো এখানে যদি দেখাই, তুমি এইভাবে দোল খাচ্ছ, এইখানে মানুষটা আছে, এখানে বসে আছে, এই জায়গায় ভার কেন্দ্র যখন দাঁড়াই যাবে, তখন দাঁড়ায় যখন যাবে পেটটা এখানে আস্তে আস্তে ভার কেন্দ্র উপরে চলে যাচ্ছে, দৈর্ঘ্য কমে যাচ্ছে। দৈর্ঘ্য যদি কমে যায় পর্যায়কালটাও কি হবে? পর্যায়কালটাও কমে যাবে। এবং এটাই উত্তর। বা দাঁড়ানো থেকে বসে গেলে পর্যায়কাল বেড়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাচ্ছে বেড়ে যাবে। তো এই টাইপের প্রশ্নগুলো আমাদের নরমালি সকল ইঞ্জিনিয়ারিং বলো, অ্যাডমিশন বলো, বা ঢাকা ইউনিভার্সিটি এবং এইচএসসি পরীক্ষার সব টাইপের প্রশ্ন এর মধ্যে কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি সবগুলো কভার করে ফেলছি সরল দোলক রিলেটেড। তারপরে আমরা এর পরের লেকচারে আমরা স্প্রিং নিয়ে পড়বো, স্প্রিং এই অবস্থায় এবং ইউ আকৃতির নল নিয়েও পড়বো। তো আমাদের যেইটা কারিকুলামে বা আমাদের যে সিলেবাসে আছে, সরল দোলক আছে, আনুভূমিক, উলম্ব স্প্রিং আছে, ইউ আকৃতির দোলন সম্পর্কে জাস্ট বইয়ে কিছু কথা লেখা আছে, এটা নিয়ে কোনো বিস্তারিত আলোচনা নাই এবং প্রবলেম পরীক্ষায় আমাদের তেমন আসে না। তারপর আমরা যতটুকু পারি পড়বো। তা আশা করি এই লেকচারটা আজকে আমরা বুঝতে পারছি, এবং তোমরা এই প্রবলেমগুলো প্র্যাকটিস করবে। এই রিলেটেড আরো বই যে প্রবলেমগুলো আছে সেগুলো প্র্যাকটিস করে সমাধান করার চেষ্টা করবা, তাইলে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আজকের মধ্যে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।